এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন, তারা যারা বেঁচে ছিলেন আহত, অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে। তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু 4 মাস 6 মাস পরে 8 মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে। তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না। তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন। আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত 2টি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল, যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম। প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই। শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি, রাজনীতি করি, আমরা নেতা হই, এমপি হই, মন্ত্রী হই, কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে। যেমনিভাবে 90-এর গণ আন্দোলনে 10ই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ফুল দেয়, সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয়, কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয় না। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি 1 বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে, আরেকজনের কাছে যায়, হাহাকার করে, ভাই আমার বাবা অসুস্থ, হসপিটালে নেওয়া লাগে, সমস্যার মধ্যে আছি, আপনারা একটু হেল্প করেন। কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না। এবং আরেকটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, 29শে অগস্ট যে বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম, আমার নাকে ফ্র্যাকচার হয়েছে। ফ্র্যাকচার মানে হাড় হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে, যার কারণে আমার নাকের কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা, কাশি, সর্দির একটু প্রবলেম হচ্ছে। তো এখন ডাক্তার যেটা বলেছে, এইটা যদি ঠিক করতে হয়, ইউজুয়ালি নিয়ম প্রথম 2-1 সপ্তাহের মধ্যে এইটাকে ঠিক করা, মেডিকেলের ভাষায় ফরসেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাড়টাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয়। আর যদি ওই 2-1 সপ্তাহের মধ্যে না করা হয়, তাহলে এটা 4 থেকে 6 মাস পরে অপারেশন করতে হয় বা সার্জারি করতে হয়। তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসাই ছিলেন, কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্টেবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল। ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়ে চলে গেছেন এবং এখনও আমাদের মধ্যে অনেকে অবস্থান করছেন, সবসময় আমরা যাদেরকে আমাদের আন্দোলন সংগ্রামের খবর বার্তা পৌঁছানোর জন্য আমরা সহযোগী হিসেবে রাজপথে পেয়েছি, আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের ব্যানারে লেখা আছে রক্ত সংগ্রাম ও গৌরবের 4 বছর। বাংলাদেশের তথা আমরা যদি দেখি যে অন্যান্য দেশের ইতিহাসেও এই নজির খুব কম আছে যে এই রকমের একটি প্রভাবশালী কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকে একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে চ্যালেঞ্জ করে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে তরুণদের এই ভূমিকা, যেটা 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং যার 24 একটা পরিণতি পেয়েছিল। এবং আপনারা দেখেছেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি, আমার সহকর্মীরা রাজপথে কতবার রক্তাক্ত হয়েছি, দেশে ঢাকার বাইরে কিভাবে আহত হয়েছি, কিন্তু আমি শক্তি এবং সাহস পেয়েছি আমাদের সেই সমস্ত সহকর্মীদের মাধ্যমে যারা আহত, নিগৃহীত হয়েও যারা হাল ছাড়ে নাই। এবং হাল ছাড়ে নাই বিধেয় আপনারা দেখেছেন যেখানে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম কার্যত পর্যদস্ত হয়েছে, কোণঠাসা হয়েছে, সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই আমরা সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি, দেশের মানুষকে নিয়ে গেছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি 71-এর মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণ অভ্যুত্থানের
শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয়। আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই। এইটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা। শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি, রাজনীতি করি, আমরা নেতা হই, এমপি হই, মন্ত্রী হই, কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে। যেমনিভাবে 90-এর গণ আন্দোলনে 10ই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ফুল দেয়। সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয়, কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয় না। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি 1 বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে, আরেকজনের কাছে যায়, হাহাকার করে, ভাই আমার বাবা অসুস্থ, হসপিটালে নেওয়া লাগে, সমস্যার মধ্যে আছে, আপনারা একটু হেল্প করেন। কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না। তো আমরা চাই যে এখন এই সরকার আছে, এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে, শহীদ পরিবারগুলোকে, এই আন্দোলনের সংগঠকদেরকেই ধারণ করতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি, নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য দিয়েছেন, যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো, এইখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত, 20 থেকে 25 বছরের মধ্যে, যে এই যে 5 জন ছাত্র, ডান পাশে 4 জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকমই 20 থেকে 25-এর মধ্যে, একজন হয়তো বেশি হতে পারে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্ল্যাকার্ড শিক্ষার্থীরা তোলে, রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল, যখন তারা সড়ক নিরাপদের জন্য 8 দফা না 7 দফা পেশ করেছিল, তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল, আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে, সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে। কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল। এবং তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন, বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম। তো আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে।